Hello friends and a warm welcome to you in another new practice class of Prosper in English. আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। তোমরা সবাই জানো ফ্রেজ আর ক্লজ। ফ্রেজ আর ক্লজ দুটোই হচ্ছে কি একটা সেন্টেন্সের পার্ট বলা যেতে পারে। আর তোমরা যদি চাও ডেইলি ছোট ছোট ভিডিওর আপডেট পেতে, সবসময় ইউটিউবে সেটা পসিবল হয় না যে 1 মিনিট কিংবা 2 মিনিটের ভিডিও আপলোড করার। তাই জন্য তোমরা অবশ্যই গিয়ে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো। আমি নিচে আইডিটা দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম আর ফেসবুকের। যদি ওই লিঙ্কগুলোতে ক্লিক করো তাহলে ডাইরেক্টলি আমার প্রোফাইলটাই খুলবে। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে ফ্রেজ আর ক্লজ এদের দুটোর মধ্যে পার্থক্যটা কি? ফ্রেজ তখনই আমরা বলি যখন কোনো গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে নয় একটা ভার্ব আর নয় একটা নাউন থাকে। আর ক্লজ কখন বলি যখন কোনো গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে আমি সাবজেক্টও পাচ্ছি আর ভার্বও পাচ্ছি, তখন আমরা কি বলবো সেটা হচ্ছে একটা ক্লজ। এবার ক্লজ কিন্তু অনেক সময় নিজে একা কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস যদি আমি লিখি সেটাকেও আমি ক্লজ বলতে পারি। আর সেই গ্রুপ অফ ওয়ার্ডসটা নিজে একা অনেক সময় দাঁড়াতে পারে, মানে একটা ক্লজকে আমি একটা সেন্টেন্স বলতে পারি। কিন্তু অনেক সময় কি দেখা যায় যে একটা ক্লজও কমপ্লিট সেন্স মানে পুরো মানেটা একটা সেন্টেন্সের দাঁড় করাতে পারে না যতক্ষণ না সেইটুকুনি গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা পুরো একটা সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করি। আর ফ্রেজ ঠিক তার উল্টোটা, ফ্রেজ কখনোই নিজে একা দাঁড়াতে পারে না, তার কিন্তু একটা সেন্টেন্স সবসময় দরকার হয় পুরো কমপ্লিট একটা মিনিং দাঁড় করানোর জন্য। আমি ফ্রেজ আর ক্লজ দুটো টপিকের ওপরেই ভিডিও বানিয়েছি, তোমরা আমার প্লে লিস্টে ভিডিওসগুলো পেয়ে যাবে। আর তাও আমি ওপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করে ভিডিওসগুলো চেক করতে পারো। তাহলে চলো আজকের প্র্যাকটিস ক্লাসটায় দেখি যে এই সেন্টেন্সগুলো থেকে আমাদের কি করে ফ্রেজ আর ক্লজটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আগে যদি আমি হেডিংটা দেখি কি লেখা আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেট মানে আমাদের বলতে হবে whether the underlined part is a phrase or a clause। মানে দেখো এই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা পার্টই কিন্তু সেন্টেন্সের একটা একটা করে আন্ডারলাইন করা আছে। এবারে আন্ডারলাইন করা পার্টের মধ্যে আমাদের বলতে হবে সেটা কি ফ্রেজ হচ্ছে নাকি ক্লজ। তাহলে এবার আমরা ফার্স্ট সেন্টেন্সটা দেখি কি আছে। ইন স্পাইট অফ দ্য হেভি রেইনস উই রিচড অন টাইম। মানে খুব বৃষ্টি পড়ছিল তাও আমরা কি করেছি, তাও আমরা ঠিক সময় পৌঁছতে পেরেছি। তাহলে ইনস্পাইট মানে একটা কাজ হওয়া সত্ত্বেও যেই কাজটা আমরা করতে পেরেছি সেটাকে ইনস্পাইট বলা হয়। তাহলে দেখো এইখানে আমাদের ইনস্পাইট অফ দ্য হেভি এইটুকুনি পোর্শন কি আছে আন্ডারলাইন করা আছে। আর আমাদের বলতে হবে যে এইটা ফ্রেজ নাকি ক্লজ। প্রথমেই দেখো ফ্রেজে আমি কি বললাম যে যেইটুকুনি পোর্শন গ্রুপ অফ ওয়ার্ডস তার থাকবে সেইটুকুনি পোর্শনে আমি যদি একটা নাউন কিংবা একটা ভার্ব পাই তাহলেই কি হবে সেটা ফ্রেজ হবে। আর ক্লজ কখন বলবো, যদি একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে কিংবা একটা সেন্টেন্সও বলতে পারো যেটা আমাদের ক্লজ হবে, সেটার মধ্যে যদি একটা সাবজেক্ট থাকে আর তার সাথে যদি একটা ভার্ব থাকে তবেই সেটা ক্লজ হবে। তাহলে এবার এখানে দেখি যে আমরা এইটুকুনি আন্ডারলাইন করা পার্টে এটা ফ্রেজ হচ্ছে নাকি ক্লজ। ইন স্পাইট অফ দ্য হেভি রেইনস, এখানে আমি কার ব্যাপারে জানতে পারছি, এখানে রেইনসের ব্যাপারে জানতে পারছি। আর রেইনস এটা তো একটা নেমিং ওয়ার্ড, বৃষ্টি। তাহলে এইখানে আমি কি পাচ্ছি, একটা নাউন পাচ্ছি। আর এখানে কিন্তু কোনো আমার ভার্বও নেই, তাই জন্য এই সেন্টেন্সটা আমাদের কি হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে ফ্রেজ। এর পরের সেন্টেন্সটা দেখি। শি পাসড হার টেস্ট বিকজ অফ হার টিচার। মানে সে কি করেছিল, সে তার পরীক্ষাটা পাস করতে পেরেছিল, মানে উত্তীর্ণ হতে পেরেছিল, সাকসেসফুল হতে পেরেছিল তার টিচারের জন্য। এখানে যে পোর্শনটা আন্ডারলাইন করা আছে সেটা হচ্ছে বিকজ অফ আ টিচার। এখানে আমি টিচার বলতে কার কথা বুঝতে পারছি, একটা পার্সনের কথা। তাহলে আমি এইটুকুনি পোর্শনে দেখো আমি খালি কি পাচ্ছি, একটা নাউন পাচ্ছি। এখানে কিন্তু কোনো ভার্ব নেই আর সাবজেক্টও নেই, তাই জন্য আমি বলতে পারি যে এটাও কি হচ্ছে, এটাও আমাদের ফ্রেজই হচ্ছে। এবার নাম্বার 3 এর সেন্টেন্সটা, শি ফেলড হার এক্সাম বিকজ শি হ্যাড আ ব্যাড টিচার। মানে সে তার এক্সামটা পরীক্ষাটা পাস করতে পারেনি, কেন, তার টিচার মানে তার টিউটার খুব ভালো করে তাকে গাইড করতে পারেনি।
এবার এই সেন্টেন্সের যে পোর্শনটা আমাদের আন্ডারলাইন করা আছে, বিকজ শি হ্যাড আ ব্যাড টিচার, এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি, হ্যাঁ এখানে আমরা সাবজেক্ট একটা পাচ্ছি, সেটা হচ্ছে কি শি হ্যাডও হচ্ছে আমাদের কি, হ্যাডও আমাদের ভার্বই হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড, তাই জন্য এখানে আমি সাবজেক্টও পাচ্ছি, আমি আবার কি পাচ্ছি, আমি একটা ভার্বও পেয়ে যাচ্ছি, তাই জন্য আমাদের এই সেন্টেন্সটা এইটা হচ্ছে আমাদের ক্লজ। এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি, দো শি পারফর্মড ওয়েল, মানে সে চেষ্টা করেছিল ভালো করে পারফর্ম করার, ইন দ্য ইন্টারভিউ, আমরা যখন কোনো জবের ইন্টারভিউতে যাই, ইন্টারভিউ দিতে যাই, আমরা তো আমাদের নিজের বেস্টটা দেওয়ারই চেষ্টা করি। তারপরে কি বলেছে, শি ডিড নট গেট দ্য জব, মানে সে ভালো করে ইন্টারভিউ দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও সে চাকরিটা পায়নি। তাহলে এখানে কোন পোর্শনটা আন্ডারলাইন করা আছে দেখো, দো শি পারফর্মড ওয়েল ইন দ্য ইন্টারভিউ, তাহলে এখানে কি আমরা সাবজেক্ট পাচ্ছি, হ্যাঁ আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি, সেটা হচ্ছে শি, মানে তার কথা বলেছে, আর পারফর্মড মানে কাজ করা, যে কাজটা যে ইন্টারভিউটাও দিতে গেছিল, তাহলে এখানে আমরা একটা ভার্বও পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পারফর্মড। আর এইটুকুনি আন্ডারলাইন করা গ্রুপ অফ ওয়ার্ডসগুলোর মধ্যে আমি যেহেতু দুটোই পেয়ে যাচ্ছি, তাহলে আমার এটা আবার কি হচ্ছে, এইটুকুনি পোর্শনটা আমার ক্লজই হচ্ছে এটা। এর পরেরটা আমরা দেখি নাম্বার 5 এরটা, ইনস্পাইট অফ হিজ গুড গ্রেডস, মানে এই ইনস্পাইট ফার্স্টের সেন্টেন্সটার মতনই কিছুটা। এবার 5, 6, 7 আর 8 আমি তো তোমাদের তিনটে সেন্টেন্স করেই দিলাম, এবার এই লাস্টের তিনটে সেন্টেন্স তোমরা আগে ভিডিওটা পজ করে নিচে কমেন্ট সেকশনে আগে আনসার্সগুলো লেখো, তারপরে আমি আনসার্সগুলো আবার বলবো। তাহলে আই হোপ তোমাদের আনসার্সগুলো লেখা হয়ে গেছে। এবার চলো দেখা যাক যে কতগুলো আনসার্স তোমরা ঠিক করতে পেরেছো। তাহলে আমরা দেখি পরের সেন্টেন্সটা, ইনস্পাইট অফ হিজ গুড গ্রেডস, মানে সে ভালো নম্বর পাওয়া সত্ত্বেও হি কুডেন্ট সিকিউর অ্যাডমিশন ইন আ গুড কলেজ, মানে সে ভালো নম্বর পাওয়া সত্ত্বেও সে কি করেছে, ভালো কলেজে চান্স পায়নি। তাহলে এখানে আন্ডারলাইন করা যে আমাদের গ্রুপ অফ ওয়ার্ডটা আছে, ইনস্পাইট অফ হিজ গুড গ্রেডস, এখানে কিন্তু দেখো আমরা সাবজেক্ট একটা পাচ্ছি হিজ, এখানে তার কথাই বলেছে, কিন্তু এটা এখানে আমরা নাউন, যার কথা বলেছে, যার ব্যাপারে বলেছে, সেটা আমাদের এখানে নাউনই হচ্ছে। আর আমরা কিন্তু এইটুকুনি পোর্শনটায়, আন্ডারলাইন করা পোর্শনটায় কোনো ভার্ব পাচ্ছি না, তাই জন্য আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে ফ্রেজ, মানে এইটুকুনি পোর্শন আমাদের কি হচ্ছে, এটা ফ্রেজই হচ্ছে। পরের সেন্টেন্সটা আমরা দেখি, ড্রিভেন বাই দ্য স্টর্ম উই টুক শেল্টার আন্ডার আ ট্রি, মানে খুব ঝড় উঠেছিল আর আমাদের কোথাও যাওয়ার ছিল না বলে আমরা কার তলায় শেল্টার নিয়েছিলাম, ছাওয়া নিয়েছিলাম, আন্ডার আ ট্রি, মানে একটা গাছের তলায়। তাহলে এখানে দেখো ড্রিভেন বাই দ্য স্টর্ম, এখানে আমরা স্টর্মের কথা মানে বৃষ্টির কথা জানতে পারছি, ঝড়ের কথা জানতে পারছি, সেটা আমাদের একটা নেমিং ওয়ার্ডই হচ্ছে, আর কোনো ভার্বও নেই, সাবজেক্টও নেই, তাই জন্য আমাদের এইটা ফ্রেজই হবে। এইরকম ভাবে তোমাদের বুঝতে হবে যে কেন, কিসের জন্য ফ্রেজ হচ্ছে আর কিসের জন্য ক্লজ হচ্ছে। এই যে পয়েন্টসগুলো আমি প্রথমের ভিডিওটায় বলেছিলাম, ফ্রেজ আর ক্লজের ভিডিওটা, যেটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সেও ফ্রেজ আর ক্লজের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়েও তোমরা চেক করতে পারো। যদি ভিডিওটা ফ্রেজ আর ক্লজের দেখো, পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এর পরের সেন্টেন্সটা আমি দেখি, হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি ডিপার্টেড, মানে কি তার কিছু একটা বলার ছিল, কোনো কথা, সেই কথাটা বলার পরে ডিপার্টেড মানে চলে যাওয়া, সে চলে গেছিল। এই সেন্টেন্সে কি আছে, হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ, এইটুকুনি পোর্শন আমাদের আন্ডারলাইন করা আছে। তাহলে দেখো এখানে আমরা একটা ভার্ব পাচ্ছি যে ডেলিভার্ড, আমাদের এইটা ডেলিভার করাটা এখানে একটা ভার্ব হচ্ছে, আর আমরা কিছু এখানে জানতে পারছি না, আমরা সাবজেক্ট পাচ্ছি না এখানে, তাহলে এটাও কি হবে, এটাও আমাদের ফ্রেজই হবে। তাহলে এটাও আমাদের এখানে ফ্রেজই হলো। এবার লাস্ট সেন্টেন্স যেটা, সেটা কি আছে, নট নোয়িং হোয়াট টু ডু শি স্টুড দেয়ার মোশনলেস, মোশনলেস মানে একই সেরমভাবেই দাঁড়িয়ে রইল, কোনো মুভমেন্ট ছাড়া, মানে সে জানতো না যে কি করতে হবে, তাই জন্য সে ওরমভাবেই ওইখানেই দাঁড়িয়ে রইল। তাহলে আমাদের কি আছে এখানে, নট নোয়িং হোয়াট টু ডু, মানে সে জানতো না যে কি করতে হবে, এইটুকুনি পোর্শন আমাদের আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে দেখা যাক কি আছে, নোয়িং, আমরা এখানে একটা ভার্বই পেয়ে যাচ্ছি আগে, যে জানতো, সে জানতো না, নোয়িং, মানে এখানে নোয়িং কথাটা মানে জানা, কিন্তু যেহেতু তার আগে নট আছে তাই জন্য আমি জানতো না বললাম, তাই জন্য এখানে আমরা আর কিছু পাচ্ছি না জানতে, যে সাবজেক্ট
আর কিছু নেই, খালি একটা ভার্ব আছে, আর একটা ভার্ব কি একটা নাউন থাকলে কোনো গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে সেটা তো আমাদের ফ্রেজই হয়, তাই জন্য এই সেন্টেন্সটাও ফ্রেজ। তাহলে এবার তোমরা আনসারসগুলো কমেন্ট সেকশনের সাথে চেক করে দেখো, আর তোমরা আমার মনে হয় এবার তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কতটা ফ্রেজ আর ক্লজ নিয়ে প্রগ্রেস করতে পেরেছো, তোমাদের কতটা কনসেপ্টসগুলো ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কিংবা আরও যদি কোনো টপিকের ওপরে তোমরা ভিডিওস চাও সেই সাজেশনসগুলোও তোমরা কমেন্ট সেকশনে দিতে পারো, তাহলে আমি সেরকম টপিকসের ওপরে তোমাদের জন্য ভিডিওস অবশ্যই বানাবো। তাহলে আজকের প্র্যাকটিস ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের প্র্যাকটিস ক্লাসে, মানে পরের স্যাটারডে ঠিক 7টায়। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আর তোমরা যদি এখনো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ আর এরকম টাইপের প্র্যাকটিস ক্লাস যেগুলো তোমরা জয়েন করে প্র্যাকটিস করতে পারবে ইংলিশ, এরকম টাইপের ভিডিওস আপডেট করতে থাকি। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।